আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। পশ্চিমবঙ্গ তথা বাংলা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ পর্যন্ত 203টি আসনে এগিয়ে আছে বিজেপি এবং 84টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে সেটি বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে, বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা বয়ে আনবে কিংবা কতটুকু চাপ ও ঝুঁকি তৈরি করবে, আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ভারতের 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরি, এই 5টি অঞ্চলের নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই আসাম এবং পশ্চিমবঙ্গ বা বাংলায় যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি নিশ্চিত বিজয়ের পথে। তামিলনাড়ুতে এবার জয়লাভ করেছে একজন অভিনেতার পার্টি। কেরালায় বাম রাজনৈতিক জোটকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা গঠনের পথে। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত পন্ডিচেরিতে নির্বাচন হলেও পুরো ভারতের চোখ কিন্তু এই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিকে। এখানে 2011 সাল থেকে এ পর্যন্ত পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি এবং তার দল 3বার সরকার গঠন করেছে এবং এইবার তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং নির্বাচনের যে ভোট গ্রহণের 2 দিন 23 এবং 29 এপ্রিল, এই 2 দিনে আমরা যেসব এক্সিট পোলের ফলাফল পেয়েছিলাম প্রত্যেকটিতে অধিকাংশই দেখা গেছে বিজেপি এগিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এক্সিট পোলকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা বলেছে যে প্রকৃত ভোটের ফলাফল তাদের পক্ষেই যাবে। কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয়েছে এবং আমি যখন রেকর্ড করছি তখন দেখা গেল যে 294টা আসন, তার মধ্যে একটি আসনের নির্বাচন বাতিল করা হয়েছে, সেটি পরে হবে। 293টা আসনের মধ্যে 203টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 84টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং বাকি 6টি আসনে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যরা রয়েছে। এমনকি মমতা ব্যানার্জির ভবানীপুর আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুভেন্দু অধিকারীর সাথে। তো যাই হোক, এই নির্বাচনী ফলাফলটি কি প্রত্যাশিত ছিল? যদি বিজেপি শেষমেশ জয়লাভ করে, যদিও মমতা ব্যানার্জি এখনো বলছেন যে শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু যে ট্রেন্ডটা আমরা দেখছি তাতে বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। তো বিজেপির জয়ের এটা কারণ কি? পশ্চিমবঙ্গ দীর্ঘদিন সিপিএম এর অধীনে সরকার দ্বারা শাসিত ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস 3 টার্ম প্রায় 15 বছর তারা পরিচালনা করেছে। তো এখানে মোটামুটি একটা এই সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, সবকিছুর গভীরে কিন্তু অসাম্প্রদায়িকতা একটা শেকড় গেড়ে বসেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি যদি খেয়াল করেন বা তাদের কালচার, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, সবখানেই অসাম্প্রদায়িকতাটা ছিল। এখন বিজেপি একটি সাম্প্রদায়িক দল অনেকেই মনে করেন এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানের অসাম্প্রদায়িক ঐতিহ্য কি ক্ষতিগ্রস্ত হবে কিনা এসব নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এবং বিজেপির সমর্থক যারা রয়েছে, আমি কদিন আগে কলকাতার সাংবাদিক এবং লেখক অমিত গোস্বামীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তো বিজেপির এই বিশেষ করে এই বুদ্ধিজীবী শ্রেণী তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলেও তার অসাম্প্রদায়িক চরিত্রের পরিবর্তন হবে না এবং বাংলা রাতারাতি বদলে যাবার মতো কোনো রাজ্য নয়। কেন বিজেপির উত্থান হলো এখানে? সভাপতি 3টি টার্ম তৃণমূল কংগ্রেস এখানে সরকার গঠন করেছে। তো 15 বছরের শাসনে অনেক সীমাবদ্ধতা, অনেক ক্ষোভ তৈরি হয়। এটা একটা খুব সাধারণ বিষয় যে 3বার থাকার পরে 4র্থবার ভোটাররা একটা পরিবর্তন চায়, কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো যে এইবার ভোটার তালিকা থেকে প্রায় 30 লক্ষ
লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই 30 লক্ষের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা প্রকৃত ভোটার না, কেউ হয়তো মানে যেটা হলো যে অভিযোগ সেটা হলো যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নানা রকমের ত্রুটি থাকে এবং দেখা যায় যে এমন এমন ভৌতিক ভোটার সেখানে ইনক্লুডেড যারা হয়তো মারা গেছে বা এক্সিস্ট করে না। দেখা যায় যে সেখানে ফলস ভোট, সেই যে ভোটারটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না তার নামে ফলস ভোট কাস্ট করা হয়। তো এইবার SIR এসব কিছু নিয়ম কানুন করেছে এবং কেন্দ্র বোঝাই যাচ্ছে খুব স্ট্রংলি তদারকি করেছে। সব মিলিয়ে 30 লাখ ভোটার মাইনাস হয়ে যাওয়া মানেই অনেকে ধারণা করেন যে এর ফলে তৃণমূল কংগ্রেস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেকের অভিযোগ ছিল, যেটা বলেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যা হয়। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল মূলত মুসলমানরা। এই রাজ্যের একটা বড় ভোটারদের একটা বড় অংশ মুসলমান এবং তারা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। কিন্তু এবার সেই মুসলমানদের ভোট ব্যাংকে বিজেপি খুব সফলভাবেই একটা বিভক্তি ঘটাতে সক্ষম হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিশ্চিত করতে গিয়ে নির্বাচনী রাজনীতির একটা খেলা খেলতে যে ঘটনাটা ঘটেছে, যে উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীও এর আড়ালে কিন্তু পশ্চিমবঙ্গে এক ধরনের শেল্টার গেড়ে ফেলেছে এবং তারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করে এবং বাংলাদেশের যে ধর্মীয় উগ্র গোষ্ঠী তাদের সাথে এই মুসলমানদের একটা অংশের যোগাযোগ আছে। এবং যেহেতু ভোটের রাজনীতিতে তিনি এই ইসলাম কার্ডটি খেলেন এবং সেখানে এই কার্ডের সুযোগে পশ্চিমবঙ্গেও কিন্তু উগ্রপন্থীদের একটা উত্থান ঘটে গেছে। দেরিতে হলেও পশ্চিমবঙ্গের মানুষ এটা অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানেও মমতা ব্যানার্জির দলের অবস্থান কিন্তু এই জুলাই আগস্টের জঙ্গিদের পক্ষে ছিল। এমনকি এই নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন তার কারেন্ট স্ট্যাটাস কি। 18 মাস পরে তৃণমূলের নেতারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সেখানে শরণার্থী হিসেবে আছে নাকি অনুপ্রবেশকারী হিসেবে আছে। অথচ আপনারা জানেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে এবং তাকে কিন্তু তার অবস্থান অনুযায়ী প্রোটোকল দিয়ে, সরকারি প্রোটোকল দিয়েই সেখানে রাখা হয়েছে। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানকে সমর্থন করা, এর কারণে কিন্তু সাধারণ ভোটাররা তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুব্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই এই একাধিক প্রতিকূলতার মুখে এবার মমতা ব্যানার্জি খুব একটা সুবিধা করে উঠতে পারেননি এবং এই ভিডিওটি যখন অন এয়ার হবে তখন ফলাফল প্রায় চূড়ান্তের দিকে চলে যাবে। কিন্তু এখন যেটা আমি পশ্চিমবঙ্গে অনেকের সাথে কথা বললাম যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ কি তারা প্রায় 2/3 দিকেই চলে যাচ্ছে এবং সেটাও হতে পারে। তো এই অবস্থায় এটা ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, যেমন এটার বাংলাদেশের উপরে একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা হলো যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত বরাবর কিন্তু এই জায়গাটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন অনেক জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু কাঁটাতারের বেড়া দিতে দেয়নি কিংবা সীমান্ত ওপেন রেখেছে এবং ওই ওপেন জায়গা দিয়ে কিন্তু মানে এই বিশেষ করে জঙ্গিদের যাতায়াতটা ছিল। মমতা ব্যানার্জির কারণে তিস্তা পানি চুক্তিটা হয়নি। মনমোহন সিং যখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, তারপরে মোদিও তারা একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন তিস্তা চুক্তি করার জন্য, কিন্তু মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে সেটা হয়নি। মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছিল। তো এখন একটা সুযোগ এসেছে
যে তিস্তা চুক্তি সহ আরো দ্বিপাক্ষিক কয়েকটা বিষয়ে সলিউশন করার। কিন্তু এইখানে আরেকটা হলো যে বাংলাদেশের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই যে ভারতে গিয়ে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম করা। তবে বিজেপি আশায় বাংলাদেশের উপরে কিন্তু পজিটিভ প্রভাব, যেমন সুযোগ তৈরি হলো তেমন অনেক ঝুঁকি ও চাপ তৈরি হলো। আজকে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু তারেক রহমান যেহেতু তার ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখনো মানে আন্ডার সার্ভিলেন্স রয়েছে, আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না যে ভারতের সাথে তার সম্পর্কটা আসলে কেমন এবং কোন পথে যাচ্ছে। এটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করবে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সেইটার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসলে ইমপ্লিমেন্টেড হবে কিনা, আলটিমেটলি সেটা নির্ভর করবে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গের মানুষ এবার একটি পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের চাওয়ার পেছনে বাংলাদেশ প্রশ্নে তৃণমূলের ভুল অবস্থানটাও অনেকখানি দায়ী। প্রিয় বন্ধু, সবশেষে শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। বিজেপি সরকার গঠন করলে শুভেন্দু হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং তিনি এক সময় এই মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বোঝার দায় তিনি এখন বিজেপিকে লিড করছেন। তো এই ভিডিও ক্লিপ সম্পর্কে আমি কোনো কমেন্ট করব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিও ক্লিপটি আমি পেয়েছি সোর্স নিউজের সৌজন্যে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থার দৃষ্টি মনে হচ্ছে বিএনপির আসলে কপাল খারাপ। এবার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে প্রকৃতি খুব বিরূপ আচরণ করছে। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বহু অঞ্চলের যে এই মৌসুমি ফসল, বিশেষ করে বোরো ধান হাওড় অঞ্চলের তলিয়ে গেছে। হৃদয় বিদারক দৃশ্য প্রায় প্রতিদিন এই ভাটি অঞ্চলে তৈরি হচ্ছে এবং আমাদের যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটি মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এক বড় মৌসুমে আমরা যে পরিমাণ ফসল হানির শিকার হয়েছি, এই পরিমাণ ফসল রাতারাতি আসলে বিদেশ থেকে আমদানি করা সম্ভব নয়। দুই নম্বর হলো যে আমরা যে খাদ্যের একটা বাফার স্টক গড়ে তুলব, এই বাফার স্টকও আমাদের পক্ষে সম্ভব নয়। ধরুন এই সিজনে যদি 50 লাখ মেট্রিক টন যে খাদ্যশস্য, সেই খাদ্যশস্য কৃষকের ঘরে ঘরে থাকে, কিন্তু সরকার যদি এই 50 লাখ মেট্রিক টন খাদ্যশস্য এনে কোথাও গুদামজাত করতে চায়, টাকা আছে, টাকা খুব বেশি না, কিন্তু সেটা রাখার মতো জায়গা নেই। ফলে এই যে সমস্যাগুলো অনেক সময় সৃষ্টি হয়ে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়, টাকা থাকে, বিদেশের শস্যও থাকে, কিন্তু ম্যানেজমেন্টের কারণে এটা ম্যানেজ করা যায় না। তো ফলে আমাদের দেশে যে ইরি মৌসুম, বোরো মৌসুম, আমনের মৌসুম, এই মৌসুমগুলো যে পরিমাণ খাদ্যশস্য আমাদের উৎপন্ন হয় এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশের পথে ঘাটে মাঠে, কৃষকের গৃহে, হাটে বাজারে, প্রাইভেট গোডাউনগুলোতে যেভাবে এগুলো মজুদ থাকে এবং প্রয়োজনে মানুষ সেই জিনিসগুলো সামাল দেয়, ওটি আমদানি করে সরকারি ব্যবস্থাপনায় কোয়াইট ইম্পসিবল। এবং এইবার এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। প্রথমত ফসল হানি, দ্বিতীয়ত যদি সরকার এই টাকা দিয়ে এই ফসল আমদানিও করতে চায়, কিন্তু এগুলোর ডিস্ট্রিবিউশন সম্ভব হবে না। কেবলমাত্র যদি বাম্পার ইরি ফসলের ফলন হয়, যেটির সম্ভাবনাও খুব অল্প।
এর কারণ হলো এমনি এই যে ইরি মৌসুম, সেই ইরি মৌসুমের শুরুতে ডিজেলের যে সমস্যা, যে কয়দিন ডিজেলের সমস্যা গেল, এতে কৃষকরা কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, সামনে যে বিরূপ প্রকৃতি, আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে কিন্তু সর্বনাশ ঘটতে যাচ্ছে। কালবৈশাখী ঝড়, তারপরে অতিবৃষ্টি, এগুলো মানে যে ফোরকাস্ট আসছে, এটি বিএনপি সরকারকে নিদারুণভাবে ভোগাবে। এর বাইরে আন্তর্জাতিক যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে তেলের সংকট, আমাদের মুদ্রার মূল্য বেড়ে যাওয়া, গার্মেন্টস শিল্পগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, অনেক কিছু তছনছ হয়ে যাচ্ছে, যেগুলো সামাল দিতে দিতে গিয়ে সরকার যখন খুব হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়টাতে জনজীবনে আতঙ্ক, আন্ডারওয়ার্ল্ড দুটো কারণে উত্তপ্ত হয়ে পড়েছে। একটি কারণ হলো জঙ্গি গ্রুপ, বিভিন্ন জঙ্গি গ্রুপ যারা ইনুস জামানাতে বের হয়ে গেছে, তারা সংগঠিত হচ্ছে, এবং এই ব্যাপারে আমেরিকা, ভারত, পাকিস্তান, তাদের যে গোয়েন্দা রিপোর্টগুলো রয়েছে সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে সেগুলো বিনিময় হচ্ছে। কিন্তু এগুলোকে যে প্রোটেক্ট করার জন্য যেরকম একটা সামাজিক স্ট্যাবিলিটি দরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের একটা শক্তিমত্তা দরকার, রাজনৈতিক দৃঢ়তা দরকার, রাজনৈতিক ঐক্য দরকার, এর একটাও এই গত 2 মাসে সরকার করতে পারেনি, এবং এটা সম্ভব নয়, এই জিনিসটা সম্ভব নয়। ফলে কি হলো, জঙ্গিরা এই মুহূর্তে যেভাবে সংগঠিত হচ্ছে, যেভাবে তারা সরকারকে, দেশকে বিপদগ্রস্ত করতে চাচ্ছে, যেভাবে বিপ্লবের হুমকি দিচ্ছে, এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম অপশক্তি, রাজনীতির নামে যে সকল অপশক্তি, তাদের সংযোগ ঘটছে, এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট বোঝা বা দায় হয়ে দেখা দিয়েছে। তৃতীয়ত, যে অপরাধ জগৎ, আন্ডারওয়ার্ল্ড, দুটো আছে আন্ডারওয়ার্ল্ডের। একটা হলো এই যে খুচরা চাঁদাবাজি, ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি, তারপরে রাস্তার পাশে চাঁদাবাজি, বিভিন্ন পথে ঘাটে মাঠে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, এগুলো আগেও ছিল, এখনো আছে, এগুলো সমাজ মোটামুটি মেনে নেয়। কিন্তু এর সঙ্গে যখন সেই আন্ডারওয়ার্ল্ড যুক্ত হয়ে যায়, মাদক, অস্ত্র, চোরাচালানি এবং মুক্তিপণ আদায় বৃহৎ আকারে, এবং এই যে আন্ডারওয়ার্ল্ডের যে ডনগিরি, এটি শেখ হাসিনার জামানাতে অ্যাবসলিউটলি বন্ধ ছিল। 17 বছরে বাংলাদেশে কোনো শীর্ষ সন্ত্রাসী ছিল না। সেই কালা জাহাঙ্গীর, টোকাই সাগর, মুরগি মিলন, ডাকাত শহীদ, তারপরে ডেভিড, এরকম ধরেন যে নামগুলো মানুষের মুখে মুখে ফিরত বিভিন্ন সময়, এরকম একটি ঘটনাও শেখ হাসিনার জামানাতে ঘটেনি। সেখানে হয়তো ছাত্রলীগ অন্যায় করেছে, চাঁদাবাজি করেছে, আপনি এমপির কাছে গেলেন, মন্ত্রীর কাছে গেলেন, এমনকি ক্ষমতা থেকে প্রধানমন্ত্রীর কাছে গেলেন, আপনার কোনো আত্মীয় র্যাবের বড় পর্যায়ে আছে, কোনো আত্মীয় পুলিশের বড় পর্যায়ে আছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আর এমপিরা, মন্ত্রীরা ব্যবসা বাণিজ্য নিয়ে, দুর্নীতি নিয়ে এত ব্যস্ত ছিল যে চাঁদাবাজি করার মতো আসলে সময় তাদের ছিলই না বলতে গেলে। এমনি টাকা পয়সা, দু হাতে টাকা পয়সা আসছে, উন্নয়ন হচ্ছে, কমিশন পাচ্ছে, ফলে কি হলো, সাধারণ মানুষের জীবনে কিন্তু এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, এই জিনিসগুলোর আতঙ্ক ছিল না বললেই চলে। তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল, ভোট না হওয়ার কারণে রাগ হতো, ক্রোধ হতো, বিরোধী দল না থাকার কারণে রাজনীতিতে ভারসাম্য ছিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো বিভিন্ন বাহিনী, টোন্ডা বাহিনী, কুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, মানে আন্ডারওয়ার্ল্ড সব। যদি ধরেন আপনাকে একটা চিঠি দিল সর্বহারা পার্টির মতো, 10 কোটি টাকা নিয়ে 300 ফিটে দাঁড়ায় থাকবা, তারপর আপনাকে আপনার বাসায় গিয়ে 10টা গুলি করে দিয়ে আসলো, আর একটা চিঠি দিয়ে আসলো 100 কোটি টাকা চাই, অমুক অমুক জিসান বাহিনী, অমুক বাহিনী, অমুক বাহিনী। এই গত 2 মাসে, মানে এটা ইনুস জামানাতেও ছিল না, গত এই 2 মাসে হঠাৎ করে কেন জানি এই আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে পড়েছে। রাস্তায় ঘাটে যারা চাঁদাবাজি করে বেপরোয়া হয়ে গেছে। ফুটপাতের জায়গা দখল, যেখানে আগে আওয়ামী লীগ জামানাতে 50 টাকা দেওয়া হতো, এখন 300 টাকা দিয়েও সেই জায়গা হকাররা পাচ্ছে না। এর মধ্যে হকার উচ্ছেদ করা হয়েছে, হকাররা যাচ্ছে আবার বসছে, পুলিশ, চাঁদাবাজদের একটা সিন্ডিকেট হচ্ছে। আবার একই সঙ্গে ওই যে বড় বড় অপরাধগুলো করার জন্য
বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের যে গ্রুপ এলাকা ভিত্তিক, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, এখানে একটা সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেটে পরপর 3টি গ্রুপ সেখানে কাজ করছে। এরপর আপনি আসেন কারণ বাজার, হাতির ঝিল, এরপরে বাড্ডা, মেরুল বাড্ডা, এখানে 3-4টি গ্রুপ কাজ করছে। এরপর আপনি মিরপুর, গাবতলী, এই এলাকাতে 3-4টি গ্রুপ কাজ করছে। মোহাম্মদপুর এলাকাতে, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকাতে 3-4টি গ্রুপ কাজ করছে। এইগুলো ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে, ছড়িয়ে পড়েছে খুলনাতে, ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জে, এবং একই সঙ্গে গাজীপুর, সাভার, এই এলাকাতেও অসংখ্য এই সিন্ডিকেটগুলো একত্র হয়ে জাস্ট গ্যাং, তারা ছোটোখাটো চাঁদাবাজি বা ওই ঝুট নিয়ে মারামারি নয়, মানে যাকে ধরছে, যাকে টার্গেট করছে তার জীবন হারাম করে দিচ্ছে। কিছুদিন আগে চট্টগ্রামে এরকম এক সন্ত্রাসী গ্রুপ, বিরাট একটা গ্রুপ অফ কোম্পানিজ মালিকের বাসায় আক্রমণ চালিয়ে যেভাবে গোলাগুলি করে গেছে, ওটার আপনি পরবর্তী কোন খবর পেয়েছেন? কাউকে গ্রেপ্তার করা গেছে? নাথিং, কিচ্ছু করা যায়নি। সেই ব্যবসায়ী পালিয়ে আছেন, বেঁচে আছেন, তাও আমরা জানি না। তো এরকম ঢাকা শহরে খুব চরম আকার ধারণ করেছে, সারা বাংলাদেশে চরম আকার ধারণ করেছে আন্ডারওয়ার্ল্ড বলা হয় যেটা। আন্ডারওয়ার্ল্ডের দুটো, একটা হলো ইসলামী জঙ্গি গ্রুপ যারা আছে তাদের একটা আন্ডারওয়ার্ল্ড, আর একটা হলো এই চাঁদাবাজি, অপরাধ, অন্যায় কর্ম। এবং সেই অপকর্মের যারা অবস্থা, এখন দেখেন বাপের হাত থেকে মেয়ে ছিনিয়ে নিচ্ছে, ঘরের মধ্যে ঢুকে যে সমস্ত কাজকর্ম করছে, এগুলো বলা যাচ্ছে না সব কথা, পত্রপত্রিকায় সব জিনিস আসছে না। সরকার বুঝতে পারছে যে এই জিনিসগুলো খুব খারাপ এবং এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা দরকার। এই জন্য তারা চাঁদাবাজদের সারা দেশে তালিকা করেছে, 400 না 450। তালিকা করে এগুলো হয় নাকি? এবং এই সরকার তালিকা করে আবার কি করেছে, এই মেট্রোপলিটন কমিশনার বললো যে তাদের যে তালিকা আছে 400 বা 500, এই তালিকার মধ্যে থেকে 52 জন, 58 জন না 57 জনকে তারা ধরেছে। এতে করে সমস্যা আরো বাড়বে। সবাই বলাবলি করছে যে মূলত মাঠ ফাঁকা করার জন্য যে 52 জনকে ধরেছে, সেই 52 জনের যে চাঁদাবাজির এরিয়া, সেই এরিয়া অন্য তাদের যে কাউন্টার পক্ষ তাদের হাতে তুলে দেওয়ার জন্য হয়তো এই ঘটনা ঘটতে পারে। এতে করে হবে না। যখন অভিযান চালাতে হবে, সাহসী অভিযান, একসঙ্গে সবাইকে